লক্ষ্মীবারে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু বাজেট পেশের আগে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লো। আপনাদের জানিয়ে রাখবো, সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লো, 18 টাকা সিলিন্ডার পিছু দাম হলো। এবং বাজেটের আগেই বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম। মধ্যবিত্তের হেসেলে ছ্যাঁকা। রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত, সিলিন্ডার পিছু দাম বাড়লো 18 টাকা। বাজেটের আগেই বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম। রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হলো 1887 টাকা। বাজেটের আগেই বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লো, রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন, বিস্তারিত জানবো। সত্যসুন্দর, 19 কেজির যে বাণিজ্যিক গ্যাস, সেই বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার কিছু দাম বাড়লো 18 টাকা। অর্থাৎ কলকাতাতে এই বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার প্রতি দাম হয়েছে 1887 টাকা। যদিও সাধারণ যে গৃহস্থ রান্নার গ্যাস, সেই রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। খুব উল্লেখযোগ্য যে আজকে আর কিছুক্ষণ পরেই সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হতে চলেছে এবং সেই দিনেই বলা যেতে পারে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি 18 টাকা বাড়া, এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং এর ফলে খুব স্বাভাবিকভাবেই যে সমস্ত রেস্তোরাঁ বা যে সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু এর একটা প্রভাব পড়বে। এবং এর আগেও আমরা দেখেছি যে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম অনেকটাই বেড়েছিল, কিন্তু তারপরে কিছুটা কমে এসেছিল, কিন্তু আবারও এক ধাক্কায় সিলিন্ডার প্রতি 18 টাকার দাম বৃদ্ধি। এটা কিন্তু যে সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে যারা এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করে তাদের ক্ষেত্রে এবং বেশ কয়েকটি ক্ষেত্রে শিল্প ক্ষেত্রেও কিন্তু এর একটা প্রভাব পড়বে বলে মনে করছে শিল্পমহল। একেবারে ধন্যবাদ জানাবো। সত্যসুন্দর ভট্টাচার্য ছিলেন আমাদের প্রতিনিধি। বাজেট পেশের আগেই বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লো, যেমনটা জানা যাচ্ছে সিলিন্ডার পিছু দাম বাড়লো 18 টাকা। তবে রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় নতুন যে দাম হয়েছে 1887 টাকা। আপনাদের জানাবো, কয়েক মাস পরে লোকসভা নির্বাচন, তার আগে দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট পেশ হবে সংসদে। আর কিছুক্ষণের অপেক্ষা এবং লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বাজেট প্রস্তাব পেশ করবেন। সিলিন্ডার পিছু দাম বাড়লো 18 টাকা এবং নতুন সরকার আসার আগে পর্যন্ত এই সরকার বিভিন্ন খাতে প্রয়োজনীয় অর্থ ব্যয় করতে পারে। মধ্যবিত্তের আয়করে বড়সড় রেহাই, একাধিক প্রত্যাশা যেরকম সাধারণ মানুষের রয়েছে, এই নিয়ে টানা ষষ্ঠবার বাজেট পেশ করবেন নির্মলা। সাধারণ মানুষের প্রত্যাশা যেরকম রয়েছে, সাধারণ মানুষ তারা বিভিন্ন বিষয়ে প্রত্যাশা করছেন। অন্যদিকে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়, এই মুহূর্তে বিশ্বে যেরকম পরিস্থিতি, বিভিন্ন জায়গায় যে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি, ইউক্রেনে যুদ্ধ বা রাশিয়ার যে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি, এবং সেই জায়গায় জিডিপির যে পরিসংখ্যান 7 এবং সেখান থেকে পরবর্তীতে জিডিপির পরিমাণ বাড়ানো, সেটা কিন্তু দেশের অর্থনীতির কাছে একটা যথেষ্ট চ্যালেঞ্জিং বলা যেতে পারে। অন্যদিকে আয়কর কাঠামো বদলানোর এখনো পর্যন্ত কোনো ভরসা যেরকমটা পাওয়া যাচ্ছে না অর্থনৈতিক মহল, তারা যেমনটা বলছেন। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়েও কিন্তু অর্থনৈতিক যারা বিশেষজ্ঞরা রয়েছেন, অর্থনীতি বিশেষজ্ঞরা তারাও উদ্বেগ প্রকাশ করছেন। এবং 2023 থেকে 24-এর যদি বাজেট দেখা যায়, সেখান থেকে খুব একটা বদল আসবে না এই অন্তর্বর্তী বাজেটে, এমনটাই জানা যাচ্ছে। এবং ভারতে পরপর 2 বছর জিডিপি বৃদ্ধির হার 7%, যা বিশ্বের অনেক দেশের কাছে কিন্তু ঈর্ষার কারণ। কিন্তু এই হার আরও বাড়াতে আগামী দিনে উৎপাদন শিল্পকে আরও কিন্তু বাড়াতে হবে এবং সেই দিকে কিন্তু দেশের যে সরকার, সেই সরকার নজর দিচ্ছে। লক্ষ্মীবারে অন্তর্বর্তী বাজেট পেশ। আর এই বাজেট পেশের আগে দেশের পাশাপাশি জেলার মানুষের কি প্রত্যাশা, তাদের বক্তব্যই তুলে ধরেছে কলকাতা টিভি। শুনুন। তো ইন্টারিম বাজেট আছে, এইটা তো বাজেট নয়, কিন্তু এরপরে ইলেকশনে যে সরকারই আসবে সে বাজেট পেশ করবে। এবার আমাদের তাদের কাছে একটা এরকম চাহিদা আছে কি বাজেটে আমাদের তো ট্যাক্স কালেকশন অনেক হিউজ হয়ে গেছে,
তো ট্যাক্স স্ল্যাব যেটা আপার লেভেল আছে ওতে রিবেট দেওয়া হোক, আর যেগুলো সার্ভিস ক্লাস হোল্ডার আছে তাদেরকেও রিবেট দেওয়া হোক। আর জিএসটি যে পরিমাণে আছে তাকে জিএসটি কার্ডটাকে একটু কমানো দরকার, তাতে ইকোনমিটা আরও ভালো থাকবে, আমাদের পক্ষ সুবিধা হবে, পাবলিকের পক্ষ সুবিধা হবে। তো এটা জাস্ট কয়েক মাসের জন্য, তাও আমাদের অনেক আশা আছে যে যেহেতু এটা ভোটমুখী, সামনে ভোট, তো এটা একটা সুযোগ রয়েছে সরকারের কাছে কিছু ভালো উপহার দেওয়ার। তো আমরা যারা বিশেষ করে শিক্ষকতার সাথে যুক্ত আছি বা সরকারি কর্মচারী, আমাদের কাছে অনেক দিনে আশা ছিল যে আমাদের যেটা ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্সটা প্রচুর, প্রায় আমাদের 20% থেকে 25% টোটাল যে সারা বছর ইনকাম, সেই ইনকামের ট্যাক্সটা চলে দিতে হয়। এটা একটা সমস্যা। প্রত্যাশা বলতে আমি তো ছোট এক বিজনেস করি, বা সবার বিজনেসের ব্যবসায়ীদের কথা চিন্তা ভাবনা করেই বলছি যে বাজেটটা এমন হয় যাতে মানুষজনের আমাদের জীবনযাপন চালানোটা আমাদের মোটামুটি একটা লিমিটের মধ্যে থাকে। যদি খুব বাজেট বেশি হয়ে যায় আমাদের কষ্ট হবে চালাতে, বা আরও অনেক মানুষ মানে কষ্টের মধ্যে জীবনযাপন করবে। তাহলে বাজেটটা একটা বিরাট জিনিস মানুষের জীবন চালানোর ক্ষেত্রে। তাহলে সেই বাজেটটাকে খুব গুরুত্বপূর্ণ চিন্তা দিয়েই করতে হবে, ভেবে দেখতে হবে যে মানুষ এটার মাধ্যমে বিপদে পড়ে যাবে কিনা বা অত্যন্ত চিন্তায় ভাবনায় পড়ে যাবে কিনা, সেই হিসাবে বাজেটটা করতে হবে। আর বাজেট ঠিক থাকলে মানুষ আনন্দে জীবনযাপন করলে পৃথিবী শান্ত, সবই ভালো। মোদি সরকারে আসার পর থেকেই ওদের কোনো বাজেটই ভিশনারি না, এবং ফিসক্যাল ডেফিসিট দিনকে দিন বাড়ছে। এবং সবচেয়ে বড় যেটা 2014 সালে যখন ওরা ক্ষমতায় আসে, ওরা প্রত্যেক বছর 2 লক্ষ বেকারকে চাকরি দেবে, কিন্তু এই প্রায় 10 বছর ওদের কমপ্লিট হতে চলেছে, ওরা 10টা বাজেট ওরা করেছে, কিন্তু কোনো বাজেটে ওদের এমপ্লয়মেন্ট জেনারেশন নিয়ে কোনো রকম ভিশন নেই। এবং ফিসক্যাল ডেফিসিট বাড়তে বাড়তে আজকে অফিসিয়াল যেটা রেকর্ড, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দেওয়া পার্লামেন্টে যেটা ওরা পেশ করেছে, সেটা এখন 57.1% জিডিপির ফিসক্যাল ডেফিসিট, সেটা গিয়ে দাঁড়াচ্ছে 155 লাখ করোড় হচ্ছে ডেফিসিট রয়েছে। সেই জায়গা থেকে এই ডেফিসিট বাজেট করে 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 এবারে লাস্ট ইয়ারে ওরা টার্গেট নিয়েছিল 23.8 লাখ করোড় ওদের হচ্ছে আর্নিংস হবে, সেখানে প্রায় 11 লক্ষ কোটি টাকার সরকারের বাজেট পেশ বৃহস্পতিবার কি আশা করেন আপনারা? আমরা চাই আমাদের কাপড়ের জিএসটি ছাড় হওয়া উচিত। আর আগে তো আমাদের কোনো জিএসটি ভ্যাট কিছু ছিল না, এবং যেটা জিএসটি লাগিয়েছে এটা আমাদের ছাড় যদি হয়ে যায় খুব ভালো। আমাদের তো ছোটো খোটো দোকানদার, আমাদের তো এত পেপার ওয়ার্ক বেড়ে গেছে কি ব্যবসা করবো নাকি পেপার ওয়ার্ক দেখবো। আর কি দাবি করেন সরকারের কাছে? যত রিবেট পাবো অতই আমাদের জন্য, ছোটো লোকজন তো অতই সুবিধা আমাদের জন্য। তো আমরা সরকারের কাছে আশা করি যাতে গ্যাসের দাম কমে যায়, চাল ডাল এসব বেশি বাজেট হয়ে যাচ্ছে, এগুলো দাম কমলে ভালো হয়। আর কি জিনিসের দাম? আর এই কাপড় জামা কাপড় সব দাম কমালে ভালো হয়। আপনাদের সামনে তুলে ধরছিলাম সাধারণ মানুষের প্রত্যাশা এবং নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্য রয়েছে সেই দ্রব্যের মূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সাধারণ মানুষ তারা কিন্তু প্রত্যাশা করছে লোকসভা নির্বাচনের আগে এই বাজেট কোথাও গিয়ে জনমোহিনী হবে। কারণ এই অন্তর্বর্তী বাজেটে বেশ কিছু বিষয় যেরকম তুলে ধরা হবে নতুন অর্থবর্ষের শুরুতে, এবং দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট এটি, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং নির্মলা সীতারামন তারা কিন্তু 4টি বিষয়ে বিশেষভাবে নজর দিচ্ছেন। এক, মহিলা, যুব সম্প্রদায় এবং পাশাপাশি কৃষক ও গরিব সম্প্রদায়। আবারও আলোচনায় আসবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অনলাইনে অর্থনীতিবিদ রতন খাসনবিশ। রতনবাবু, আমরা বিভিন্ন মানুষের বক্তব্য শুনছিলাম, তবে একটা বিষয় আপনার কাছে জানার, ভারতের দুবার পরপর জিডিপির যে শতাংশ সেখানে দেখা যাচ্ছে 7, এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে বাইরের কান্ট্রিগুলোর যে পরিস্থিতি, বিভিন্ন জায়গায় যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি, ইউক্রেনের পরিস্থিতি আমরা দেখছি, সেক্ষেত্রে এই জিডিপি ধরে রাখা কতটা চ্যালেঞ্জের হবে? দেশের সরকারের কাছে উৎপাদন শিল্পের দিকে তো নজর রাখতে হবে। আমি আপনাকে দুটো কথা বলবো, এটা অর্থনীতির যে একটু ট্রেনিং থাকলে জানা যায়। আপনার 7% হারে, বার্ষিক 7% হারে জিডিপির বৃদ্ধির কথা বলা হচ্ছে। এই বৃদ্ধির মধ্যে দুটো দিক আছে।
একটা হচ্ছে পুরনো যারা কাজ করছেন তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি ঘটছে, তার ইম্প্যাক্ট এসে পড়ছে জিডিপিতে। আরেকটা হচ্ছে নতুন লোক কাজ পাচ্ছেন, তার ইম্প্যাক্ট এসে পড়ছে জিডিপিতে। এই যে জিডিপির 7% গ্রোথটা দেখছেন, এর মধ্যে আপনার আনুমানিক 6% হচ্ছে প্রোডাক্টিভিটি গেইন করার জন্যে। অর্থাৎ একটাও নতুন এমপ্লয়মেন্ট হয়নি, পুরনো এমপ্লয়মেন্টের জায়গায় প্রোডাক্টিভিটি বেড়েছে। আর 1% হচ্ছে আপনার নতুন মানুষ কাজ পেয়েছে। আমি 7% জিডিপি গ্রোথ নিয়ে কি করব যদি আমার রাশি রাশি শিক্ষিত বেকার থাকে, যাদের আমি কোনো কাজ দিতে পারছি না। ভারতবর্ষে আজকে ব্যাপারটা এই দাঁড়িয়েছে, অল্প কিছু লোকের মধ্যে আপনি দেখবেন যথেষ্ট আয়, আর নিচের দিকের প্রচুর মানুষ তারা একটা আয়হীনতায় ভুগছেন। আমরা এটাকে বলি ইনকাম ইনইকুয়ালিটি। 7% জিডিপি গ্রোথ করছে, ইনকাম ইনইকুয়ালিটিও তার সাথে লাভ দিয়ে দিয়ে বাড়ছে। এই প্যারাডক্সিক্যাল সিচুয়েশনটা বদল আমাদের দরকার। 14 সাল থেকে যে ইকোনমি ঘটছে, সেই ইকোনমি এই ইস্যুটা অ্যাড্রেস করেনি। তার আগে মনমোহন সিংয়ের যে ইকোনমি, তারাও এই ইস্যুটা অ্যাড্রেস করেনি। আমার গ্রোথ হবে কিন্তু এমপ্লয়মেন্ট নেই, এই গ্রোথ আমি হতে দেব কেন? যে গ্রোথ এমপ্লয়মেন্ট দেয় না, সেই গ্রোথ নিয়ে আমি কি করতে পারি? এই ইস্যুটাকে খুব প্রবলভাবে সামনে আনার দরকার আছে বলে আমি মনে করছি। একদমই রতনবাবু, এবং সেই জায়গা থেকে যে বিষয় ডিজেলের মূল্য কমানোর পক্ষে যেরকম অনেকে সওয়াল করছেন, অন্যদিকে বিশ্ব বাজারে সেখানেও কিন্তু অপরিশোধিত যে তেলের দাম, সেই তেলের দাম কম। সেই জায়গায় এই সুযোগের সদ্ব্যবহার কি করতে পারেন কেন্দ্রের মোদী সরকার? খুব প্রাসঙ্গিক একটা কথা আপনি তুলেছেন। ডিজেলের দাম, বিশ্ব বাজারে ডিজেলের দাম কমছে। $100 পার ব্যারেল, লিটার নয় ব্যারেল, পার ব্যারেল থেকে কমতে কমতে দাঁড়িয়েছে $70 পার ব্যারেল। আমাদের দেশে আগে একটা নিয়ম ছিল যে বিদেশে দাম যাই থাক, দেশে একটা অয়েল পুল কমিশন থাকবে। একটা অয়েল পুল কমিশন থাকবে, তারা দামটা নির্ধারণ করে দেবেন। এটা ছিল আমাদের সরকার নির্ধারিত। একেবারে রতনবাবু, আপনি সঙ্গে থাকুন, আপনাদের আরো একবার শোনাই সাধারণ মানুষের কি প্রত্যাশা রয়েছে আজকের এই বাজেট নিয়ে। আমরা যেটা চাই সেটা হলো যে কৃষক হিসাবে আমাদের এই যে শস্য যে ক্ষতি হয়, ক্ষয়ক্ষতি হয়, যে এবছর আলুতে একটা বিশাল ক্ষতি হয়ে গেল, বৃষ্টি হয়ে গেল, আবার নতুন করে লাগাতে হলো, সে ভালো ফলন হয়নি। তাহলে এর জন্য একটা বিমা চালু করা, যাতে আমরা সেই শস্য বিমাটা পাই ক্ষতির কারণে, সেটা আমাদের দেওয়ার দরকার, আমাদের পাওয়া উচিত। এছাড়া ধরুন আমাদের যে কৃষিজ যে ফসল, তার যাতে ন্যায্য দাম পায়, কৃষকদের যাতে আরও সহজ কম সুদে কিছু ঋণের ব্যবস্থা করা হয় বা ভর্তুকি দেওয়া হয়। আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যেটা পাই, বছরে 2000 করে 3 বারে 6000 টাকা, এটা আরও বাড়ানো উচিত কৃষকদের সাহায্যে, তাহলে আমাদের ক্ষেত্রে উপকার হয়, এই আর কি। আর সার যেভাবে আমরা যেটা হচ্ছে, সারের দাম বৃদ্ধি এবং সময়ে আমরা সারটা পাচ্ছি না,
হ্যাঁ, যেমন ওই যে 10-26-26 যেটা আমাদের আলু চাষের জন্য প্রয়োজন, ঠিক চাষের সময় দামটা বেড়ে যায়, আরও বেশি বেড়ে যায়, কালোবাজারি হয়, সেটার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আর প্রয়োজন মতো সারটা আমরা সময় মতো পাচ্ছি না, এইটা একটা আমাদের বিরাট অসুবিধা। সারের দামটা যাতে কমানো যায় এবং প্রয়োজনে সরকার ভর্তুকি দিয়ে আমাদের সারের দাম আরও কমানো হোক এবং কৃষকরা যাতে করে এই সারটা উপযুক্ত সময়ে পেয়ে যায় তার ব্যবস্থা করুক এবং তদারকি করুক, এটাই আমরা চাইব। আমার নাম হরিসাধন দে। কি প্রত্যাশা সরকারের কাছে? সরকারের কাছে প্রত্যাশা যে রাজনীতির ঊর্ধ্বে থেকে যদি গ্যাসের দামটা এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার দাম যদি একটু কমানো যায় তাহলে সাধারণ মানুষের খুব উপকার হয়। আমি চাই এই দামগুলো যেন মানে অতি অবশ্যই মানে কমায়। শুধু কি গ্যাস আর তেল? গ্যাস, তেল, তারপরে মানে ডেলি রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেগুলো যদি কমে, পরিবহনের ভাড়া এগুলো যেগুলো আছে সেগুলো সাধারণ মানুষের, কারণ মানে ম্যাক্সিমাম লোকেরই তো ওইটুকু মানে ক্ষমতাই নেই যে এত দাম দিয়ে গ্যাস কিনবে, এত দাম দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনবে, এত দাম দিয়ে তেল কিনবে। সেটা যদি একটু কমানো হয় তাহলে আশা করি সাধারণ মানুষ উপকৃত হবে। আমার নাম মানস দত্ত। বাজেট রয়েছে কয়েকদিনের মধ্যে, একজন সাধারণ নাগরিক এবং আইনজীবী হিসেবে প্রত্যাশা কি হলে ভালো হয় বাজেটে? যাতে জনসাধারণের সুবিধা হয় বাজেটে, সেটাই হওয়া দরকার। তো ট্যাক্সটা কমানো, বিভিন্ন ক্ষেত্রে ট্যাক্স কমানো, জিনিসপত্রের দাম যাতে কমে, নিত্য জিনিসের দাম যাতে কমে, সেটা চাইছি। এই বাজেট নিয়ে কি প্রত্যাশা? দেখুন, বাজেট নিয়ে প্রত্যাশা তো অনেক, সব প্রত্যাশা পূরণ না হলেও অন্ততপক্ষে এইটা আমরা সাধারণ মানুষ হিসাবে এটাই আশা করব, এই বাজেট আয়ের পথ দেখাক, কাজের কর্মসংস্থান, মানে আমাদের তো কাজের দরকার, কাজের ব্যবস্থা করুক, এই বাজেট দিশা দেখাক। আর লিভিং কস্ট কমানো মানে আজকের দিনে আজকে তো আর মোবাইল ফোন, ইন্টারনেট, কেবল কানেকশান, গ্যাস, ইলেকট্রিসিটি এগুলো তো আর মানে লিভিংয়ের কস্টের মধ্যে পড়ে গেছে, এগুলোর বিলাসিতা নেই। আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন এতক্ষণ অর্থনীতিবিদ রতন খাসনবিশ। আপনাকে ধন্যবাদ এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট আজ পেশ হতে চলেছে। কারণ ইতিমধ্যেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি যেরকম চলে গিয়েছেন সংসদে, পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে বিষয়, অন্তর্বর্তী যে বাজেট আগামী 3 থেকে 4 মাসের খরচ চালাতে ঘোষণা করা হয়। তবে 5 বছর আগে ভোট অন অ্যাকাউন্টে সমস্ত কিছুই ঘোষণা করা ছিল। এই পূর্ণাঙ্গ বাজেট কিন্তু পরবর্তীতে ঘোষণা করা হবে। তবে আজকের অন্তর্বর্তী বাজেটে কি কি বিষয় থাকছে সেদিকে নজর গোটা দেশের। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, অন্তর্বর্তী বাজেট মূলত আগামী 3 থেকে 4 মাসের খরচ চালাতে ঘোষণা করা হয়। তবে 5 বছর আগে ভোট অন অ্যাকাউন্টে সবটাই ঘোষণা করা হয়েছিল। সেক্ষেত্রে এই বাজেটে সম্ভবত কি জনমোহিনী ঘোষণা থাকবে, এমনটা কি, এ বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, এর আগে আমরা একবার অন্তর্বর্তী বাজেট পেশ করতে দেখেছিলাম মোদী সরকারকে, এবং তখনও যেরকম একটা ভাবভঙ্গি ছিল যেন তারা আগামী 25, 50 কি 100 বছরের জন্য তারাই থাকবেন, এইভাবে তারা একটা বাজেট পেশ করার চেষ্টা করেছিলেন, যেটা আসলে বাজেটের থেকেও অনেক বেশি পলিটিক্যাল স্টেটমেন্ট, রাজনৈতিক একটা বিবৃতি যে আমরা আছি, এসে গেছি এবং আমাদের এখন আর কেউ সরাতে পারবে না। এবং সেই রকম কথা বারবার আমরা মধ্যখানেও শুনেছি যে অমৃতকাল, আগামী 25 বছরে কি কি হতে পারে দেশে, এই ধরনের কথাবার্তা তারা বারবার বলছেন। সুতরাং আজকে একটু বাদে 10 মিনিট বাদেই যে বাজেট বক্তৃতা শুরু হবে, সেই বক্তৃতাতেও আমরা হয়তো আশা করতে পারি যে সেই রকমই কিছু মানে বিরাট বিরাট পরিকল্পনার কথা থাকবে। কিন্তু সাধারণভাবে অন্তর্বর্তী বাজেটে খুব বড় পরিকল্পনা নেওয়া যায় না। এটা মাত্র 3 মাসের দৈনন্দিন খরচ চালাবার, অর্থ সংস্থান করবার একটা বাজেট।
অনেকে মনে করছেন যে মধ্যবিত্তের জন্য কিছু ছাড় পাওয়া যাবে এবং সেক্ষেত্রে একটা বড় জায়গা হচ্ছে আয়করে ছাড়। অনেকে মনে করছেন আয়করের স্ট্যান্ডার্ড ডিডাকশন কিছুটা বাড়তে পারে। এখন যেটা 50,000 টাকা আছে সেটা হয়তো বেড়ে 60,000 টাকার মতো হতে পারে, একটা ঘোষণা হতে পারে। অনেকে মনে করছেন বিমা ক্ষেত্রে, বিশেষ করে স্বাস্থ্য বিমা ক্ষেত্রে যেখানে 18% জিএসটি নেওয়া হয়, বিরাট পরিমাণ জিএসটি বিমা থেকে সংগ্রহ করে কেন্দ্রীয় সরকার, সেই বিমা ক্ষেত্রে জিএসটিতে কিছুটা ছাড় হতে পারে এবং সেক্ষেত্রে স্বাস্থ্য বিমা সহ কিছু বিমার প্রিমিয়াম কমতে পারে। এই ধরনের কয়েকটা আশা কিন্তু রয়েছে এই বাজেটে। ধন্যবাদ জানাবো আশিস চট্টোপাধ্যায়, আমাদের পলিটিক্যাল এডিটর ছিলেন ফোন লাইনে।